আয়নাজ, হ্যালো, হ্যালো, কোথায় তুমি? হার্ট, হ্যালো, কাঁদছো কেন? জাভিয়ান এক এক বাক্য বুলেটের মতো ছুটছে, সাথে সে নিজেও এগিয়ে যাচ্ছে। মেয়েটাকে এখনও খুঁজছে। চারদিকে মানুষের সমাগম, এক একজনের সাথে যেন অন্যজন চিপকে রইল। সেই ভিড় ঠেলে মেয়েটাকে খুঁজতে হন্তদন্ত সে। এর মাঝে ফোন আসে আয়নাজের মোবাইল থেকে। তবে রিসিভ করলেও ফোন মেয়েটা তেমন কথা বলেনি, শুধু জাভি বলেই কাঁদতে লাগলো। জাভিয়ান আর কিছু বলতে যাবে, এর মাঝে অন্য এক নারী কণ্ঠ ভেসে আসে ফোন কলের অপর পক্ষ থেকে। নাইট, আমরা এন্ট্রেন্সের পাশের রেস্টিং রুমে আছি। স্টে দেয়ার, আই এম কামিং। জাভিয়ান ওভাবেই ছুটে যায় সেদিকে, মা বোনদের অপেক্ষা করতে বলে। অনুষ্ঠান রমরমা হলে ভিড়ের জন্য হঠাৎই পরিস্থিতি কেমন কোলাহলপূর্ণ হয়। ইতোমধ্যে জাভিয়ান তার লম্বা কদমে দৌড়ানোর ফলে কাছাকাছি পৌঁছে যায় অত্র কক্ষের। সেথায় শটান দরজা খুললে তার প্রাণকে নজরে আসে। মেয়েটা পেটে হাত দিয়ে কান্না করছে, পিঠ ঠেকিয়ে রইল চেয়ারের নরম গদিতে। দরজা খোলার শব্দে সে যে চোখ খুলে দেখবে সেটার শক্তিও পেল না। তার স্বামীর সুভাষ নাক অবধি পৌঁছালে এক হাত এগিয়ে দেয় মেয়েটা। সুরক্ষার জন্য লোকটা ছাড়া তার গতি নেই। আয়নাজ, মাই হার্ট, কথা বলো, কি হয়েছে? কেউ, আর ইউ ওকে? তার বলা বাংলা ভাষা ভিনদেশি মহিলা দুইজন বুঝতে না পারলেও তারা ঘটনা বিবৃতি করতে চায়। তাদের মধ্যে লম্বা লাল রঙের গাউন পরিহিত মহিলাটি বলে ওঠে। নাইট, আপনার ওয়াইফের পার্স হারিয়ে গিয়েছিল ভিড়ের মাঝে। সেটা খুঁজতে গিয়েই উনি ফ্লোরে বসে পড়েন আর উঠতে পারছিলেন না। তখন আমরা কয়েকজন ওনাকে ধরে উঠাই, ওনার পার্সও পেয়ে যান। কিন্তু পেট কোমরে ব্যথার জন্য নড়তেই পারছিলেন না, যার কারণে আমরা দুজন ওনাকে নিয়ে আসি এই কক্ষে। অনেক ভিড় থাকার কারণে ওনাকে আপনার কাছে নিয়ে যাওয়াটাও সম্ভব হচ্ছিল না। তবে এখানে বসেও উনি শুধু আপনার কথাই বলে যাচ্ছিলেন, তাই ওনার ব্যাগ থেকে মোবাইল বের করে দিয়েছিলাম। উনি আপনাকে ফোন করলেন, দুর্বলতার জন্য কথা বলতে পারছিলেন না হয়তো, তাই আমিই কথা বলি। পার্ডন নাইট। মহিলার কণ্ঠের আঞ্চলিক টান থাকায় বুঝতে পারে এরা কমনার। ইটস ওকে, থ্যাংক ইউ। অল্প ভাষায় জবাব দিয়ে জাভিয়ান তার মানিব্যাগ থেকে বেশ ভালো অঙ্কের টাকা ওই মহিলাদের দেন। তারা সেটা নিয়ে অল্প ঝুঁকে সংবর্ধনা জানিয়ে চলে যায়। জাভিয়ান মাকে ফোন করে জানায় আয়নাজকে খুঁজে পাওয়ার খবর। তাদেরকে ফিরতে বলে কটেজে। দৃষ্টিপাতে চেয়ারে বসা তার অংশের মালকিনের অবয়বে। কমলা রঙের গাউনটা গায়ে আছে, তবে চাদরটা নেই। দৈহিক দিকের কেবল ফুলে থাকা পেট বোঝা যাচ্ছে। বুকের দিকে গাউনের বহু স্টোনের চওড়া ডিজাইনের জন্য ঢাকা। জাভিয়ানের দৃষ্টি কমল হয়ে আসে। সবসময় তার এই মোলায়েম তথা স্নেহের দৃষ্টি সম্মুখের মেয়েটার জন্যই সীমাবদ্ধ। মেয়েটা কেমন হাঁপিয়ে, চোখ বুজে একদম নিশ্চুপ পড়ে রইল। জাভিয়ান তার হাতটা আঁকড়ে নেয়, সেই হাত কম্পনরত। শীতের এমন প্রকোপে জাভিয়ান ঘেমে অস্থির, তার পুরো শরীর ভিজে। সে কি পরিমাণ চিন্তিত ছিল সেটা কেবল তার জানা। কাছে টেনে নেয় সে তার প্রাণরানীকে। মেয়েটা কেঁদে ওঠে, বাড়ন্ত পেটে হাত রেখে হিসিস করে জানায়। আমি আসলে আপনার জীবনে একটা বিরক্তিকর অধ্যায় স্যার। আমার জন্যই শুধু আপনার কষ্ট দৌড়াদৌড়ি করা লাগে। আমি কখনোই আপনাকে সুখ দিতে পারিনি। একটা বউ যেভাবে তার স্বামীর জন্য যত্নবান হয়, দায়িত্ববান হয়, আমি সেটা কখনো হতেই পারিনি। তোমাকে আমি জায়গাটা থেকে সরতে নিষেধ করেছিলাম আয়নাজ। লোকটার কণ্ঠস্বর ভারী, রাগলে এমন কথা বলেন তিনি। আয়নাজ ধীরে চোখ মেলে, চোখের পাতা ফুলেছে। লোকটা তার সম্মুখেই, একদম কয়েক ইঞ্চি দূরত্বের পার্থক্য। কণ্ঠ ভারী হলেও লোকটার দৃষ্টি একদম স্নেহের নিদারুণ দৃশ্যে। আয়নাজ তার সফেদ হাতের জোড়ায় কপালে জমে থাকা ঘামটুকু মুছে দেয় তার প্রাণের ঘাতকের। আই এম সরি জাভিয়ান। আমি আর কখনো অবাধ্যকতা করব না, সত্যি। আমি আজকে থেকেই একটা ভালো ওয়াইফ হব, ভালো মা হব। আমি আর ছোটাছুটি করব না। আমি তো কেবল মারিয়াম বমি করছে শুনে তার খবর নেওয়ার জন্যই আর আর কখনো নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেব না আমি। আমার জন্য আপনার জীবনটা একদম চিন্তায় ভরেছে, তাই না? আমাকে বকুন, আপনি শাস্তি দিন। আজকে এসে যার কখনো এমনটা। কথাটা শেষ করতে পারেনি আয়নাজ। তার কান্নারত হাঁপিয়ে বলা কথাগুলো দুমড়ে ফেলছে বলিষ্ঠ সেই সৈনিককে। সৈনিক তার অধর ছুঁয়ে দেয় বউয়ের রাঙ্গা অধরে, ঘাড়ে পেঁচিয়ে নেয় তার লম্বা আঙ্গুলের ভাঁজে। অমৃতের মতো আদুরে স্পর্শে দিশারা করে তাকে।
আয়নাজের এই তীব্র আর্তনাদ তার হৃদয়কে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মেয়েটা যে একটু অন্যরকম, বেশ চঞ্চল, হাসি খুশিতে মাখা থাকে সদা, সিদ্ধান্ত নেওয়ার বেলায় সে সবচেয়ে নির্বোধ। অন্যের ভালো করতে গিয়ে তার ক্ষতি হতে পারে এতটা ভাবনার বোধ নেই তার স্ত্রীর। সেই সদা লাজুক হাসি রাঙ্গা মুখে এমন বেদনাদায়ক অশ্রু ঘায়েল করেছে কঠোর সৈনিকের হিম অন্তঃস্থল। পারি না আর, হাঁপিয়ে যাচ্ছি তো। কিছুটা ধাক্কা দিয়ে অধর ছুটিয়ে বলে আয়নাজ। লোকটা তীব্র আকাঙ্ক্ষার চুম্বন আগে সহ্য করতে হিমশিম হতো, তাও করত। প্রেগনেন্সির পর এমন কঠোর চুম্বন এত মাস বাদে আজ পেয়ে কেমন শিহরে ওঠে তার তনু। জ্বলছে ভীষণ ঠোঁট জোড়ায়। কেটেছে নিশ্চয়ই। আমি হাঁপিয়ে গেছি এতক্ষণ ধরে তোমাকে খুঁজে, সেটা শোধ নিলাম। জাভিয়ান তার ঠোঁট আন্দাজ করে বউয়ের অধরে লেপটে যাওয়া লিপস্টিকের ছাপ মুছে। আঙ্গুলে ভেসে আসে কড়া সেই রং। পরক্ষণে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের কিনারায় ফের নরম করে কামড় দেয়। আয়নাজ রেডি করে ওঠে, শক্ত করে চেপে ধরে তার প্রশস্ত বাহু। বকবে না আমাকে আরো? অনুতপ্ততায় ভোগে তার ছোট্ট তনু। সেই সৌন্দর্য জাভিয়ান মন ভরে দেখে, নির্লিপ্ত হেসে উঠে আলগোছে। বকবো? ইচ্ছে করছে বেঁধে পিঠায়, পিঠাতে না পারলে এর সমতুল্য শাস্তি তো দিতেই পারি। কে পারি না? আমি এখন প্রেগনেন্ট? জানি, তবে সেটা তো আমার মাথায় রাখা দরকার ছিল। আমি কি পারবো এখন অমন করতে? মেয়েটা মুখ কুঁচকে নেয়, কাঁধের সাথে থুতনি রাখে লজ্জায়। তার গলা থেকে বুক অবধি আঙ্গুল বুলিয়ে দেয় জাভিয়ান, হিসির সুরে আওড়ায়। জেন্টাল জিনিসপত্র তোমাকে কাবুতে রাখে না, বুঝেছে? তাই একটু পানিশমেন্ট তুমি ডিজার্ভ করো, মাই স্পাইসি ওয়াইফি। কথাটা বলেই সে মেয়েটাকে কোলে তুলে নেয়। এখানে প্রচুর মানুষ কিন্তু জাভিয়ান। কিছুটা ভয়ে হতভম্ব হয় সে। হসপিটালে যাচ্ছে এখন। গম্ভীর সুরে বলে লোকটা। কি হসপিটালে? এসব মানুষ আপনাকে কত সম্মান করে, আর আপনি বউকে শাস্তি দেওয়ার জন্য এসব করবেন হসপিটালে? ছি! মেয়েটা ছটফট করে। তার সেই বাক্যে তাজ্জব বনে বলিষ্ঠ সেই মানব মানুষের ভিড়ে প্রেয়সীকে কোলে তুলে হাঁটতে হাঁটতে জবাব দেয়। কটেজে আমাদের এত বড় রুম রেখে আমি হসপিটালে কেন তোমাকে টর্চার করতে যাব? ফ্রেন্ডলেস পে, কখন বড় হবে তুমি? মাথায় ঘিলে আসবে কবে? হাসি দমিয়ে দাঁতের দাঁত চেপে বলে ওঠে জাভিয়ান। আয়নাজ তার উল্টোপাল্টা ভাবনার জন্য মাথায় হাত রাখে। লোকটার তো যেখানে সেখানেই মুড নিয়ে আসে, তখন কিছু না, আর সে ধারণা করে বললেই দোষ। রমণী কিছু বলতে নিলেই জাভিয়ান তার কানে আলতো অধর ছুঁয়ে জানায়। তবে তুমি যদি চাও হসপিটালে বেডও আমাদের জন্য পারফেক্ট হতে পারে। ওয়ান্না ট্রাই দেয়ার নিউ স্টাইল, বেব? না না না, ছি ছি ছি, লজ্জাহীন সৈনিক, আপনার মুখে এত বাজে কথা কিভাবে আসে? কথার চেয়ে যা প্র্যাকটিক্যালি পাও সেটারও বেশি হট, তাই না? ব্যতিক্রমী প্রশ্ন শুনে আয়নাজ টালমাটাল হয়ে যায়। লাজে সে মুখ লুকিয়ে ফেলে লোকটা চওড়া গলার ভাঁজে। শুনতে পায় লোকটা তাকে টিটকারি দিয়ে বলছে। তোমার চেক আপের জন্য যাচ্ছে হসপিটালে, রাগাচ্ছে বাচ্চা। তবে নিউ স্টাইলের বাকি হিসেব তো কটেজে ফিরেই পাবে তুমি। আয়নাজের দিনকাল জাভিনের কড়া শাসনের মাঝে পার হচ্ছে। ওই দিনের পর মেয়েটা ভুলেও হাসপাতাল ছাড়া বাইরে যাওয়ার জন্য আকুতি করেনি। সেই দিন কটেজে ফিরে লোকটার এমন দুমড়ে মুচড়ে ফেলা শাস্তির কথা মনে হলে শরীরে কাটা দেয়, আবার লজ্জায় গাল লাল হয়ে আসে। এরপর থেকে বাকি সব সময় অবশ্য তার কঠোর সৈনিক যথেষ্ট শান্ত ভঙ্গিমায় কাছে টেনে নেয়। ওইসব ভেবে এখনও মেয়েটা লাজে মুড়ে রইল। সকালে তাজা রোদ নিতে সে ছাদে আসে মারজানের সহিত। মারজান তার চুলে তেল লাগিয়ে দিচ্ছে। দুজনই মাঝারি সাইজের চেয়ারে বসে। বাহিরের আবহাওয়া একদম পরিষ্কার, তেমন গরম নেই, তবে শীত একেবারে হাওয়া। আকাশের রং নীল সাদা মিশ্র। আয়নাজ আকাশের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ, ভাবনায় তার সেই সৈনিক মহারাজা। 2 দিন ধরে আবার ভীষণ ব্যস্ততায় নিমগ্ন লোকটা। সকালে যাইতো রাতে ফেরে। এই যে একটু পূর্বে গেল, সকালে ফিরবে একদম রাতে। হঠাৎ করে তাকে দেখার তৃষ্ণা যেন শরীরে শিহরণ নিয়ে আসে। যেমনটা গত রাতে লোকটা তার বাহু ধরে আদরে আদর করেছিল তাকে। ফের লাজ হানা দিলে রক্তিম হয়ে ওঠে তার সর্বাঙ্গ। এই মেয়ে, কান লাল কেন? মারজান তাকে পেছন থেকে ইতালিয়ান ভাষায় প্রশ্ন করে। চিবুকে হাত দিয়ে সম্মুখে ফেরায় তাকে। আরে পুরো মুখটাই তো লাল হয়েছে, খারাপ লাগছে। না না, খারাপ লাগছে না মাম্মা, এমনিতেই লাল হয়েছে। মুখে কথাটা বললেও মনে মনে সে গালমন্দ করে। অশালীন সৈনিক একটা। এই লোকটার জন্য দিন দুপুরেও আমার লাজে মরে মরে থাকতে হয়। ইস, কিভাবে ছুঁয়ে দেয়।
মনে পড়লেই গা ঝিমঝিম করে, বেশরম পুরুষ। মেয়েটা ভাবতে পারেনি আর কিছু, চোখে সেই সব ভেসে উঠলে তওবা করে। তার এমন নাটকীয় রূপ জাভিয়ান দেখলে গাল ঠোঁট চুম্বনে ভরিয়ে বলতো, আমার ছোঁয়াকে অসাধারণ বলে আমার বাচ্চা পেটে নিয়ে ঘোরা হচ্ছে। রাতের সময় গড়িয়ে ঘড়িতে বাজে 12টা। পরিবেশ চারদিকে নিস্তব্ধ। আয়নাস খাবার খেয়ে রুমে পায়চারি করে। লোকটা ফেরেনি এখনও। ধীরে হেঁটে সে পেইন্টিং রুমে প্রবেশ করে। ওইখানে রাখা নানান রকমের পেইন্টিংয়ে ছুঁয়ে দেখে। একটা পেইন্টিংয়ে তার এবং জাভিয়ানের হাত। লোকটার বিশাল তালুর ছাপের পাশে তার তালুর ছাপ কি পিচ্ছি লাগছে, তবে আদুরে ভরা। সেথায় আলতো আঙ্গুল বোলায়। 7 মাসের বাড়ন্ত পেটে হাত রেখে শুধায়, তুমি আসলে এই যে নিচে তোমার হাতের ছাপও মাম্মা বসিয়ে দিবে, কি সুন্দর লাগবে তাই না? আলগোছে হেসে ওঠে তার পুরো সত্তা। জাভিয়ান কক্ষে ফিরে পেইন্টিং রুমের দরজা খোলা পেয়ে মেয়েটাকে পরখ করে। সারাদিনের ক্লান্তি শেষে এইখানে এক শান্তির বসবাস তার। সুরতির ঢোলা গাউনে মেয়েটার রূপ পরিপূর্ণ। সোনালি চুলের খোপা ঘাড়ে ঝুলন্ত। বাড়ন্ত তার পেট, স্বাস্থ্য আগের থেকে ফিরেছে, পূর্ণ হয়েছে। আদুরে আকাঙ্ক্ষা কেমন মাথাচাড়া দিয়ে ওঠে। সে কোনো শব্দ করে না। খুবই সতর্কতার সাথে গ্যাম্বেসন খুলে ট্রাউজার পরে পেইন্টিং রুমে ঢুকে দরজা বন্ধ করে। ভাবলেশীন মেয়েটা এতক্ষণ টেরই পায়নি তাদের কক্ষে একটা কঠোর লোকের উপস্থিতি। হঠাৎ দরজা বন্ধের শব্দে তার পিলে চমকে ওঠে। পেছন ফিরে লোকটা দৃষ্টিতে এলে অবাক হয়ে জানায়, কবে এসেছেন, খাবেন না? এসেছে অনেকক্ষণ। বিলেছি মেয়েটা কিছুই বোঝেনি, ডিনার করে এসছে। জাভিয়ান তার নিকটে আসে। পেইন্টিং রুমের টেবিলে বসে মেয়েটাকে কাছে এনে বাহুতে আঁকলে নেয়। নাক ভরে সুবাস নেয়। This fucking smell of yours seducing me so badly. ততস্থ রমণী আয়নাজ সে লোকটার উদম শরীর খামছে ধরে। আপনার থেকেও অনেক সুন্দর স্মেল আসছে। Oh, then kiss me. 2 হাত টেবিলে ভর দিয়ে পেছনে হেলে জাফিয়ান। তার পুরো বলিষ্ঠ শরীর আড়িসাট হয়ে রয়। মাংসের খাস কি নিদারুণ। আয়নাজ তার অধর এগিয়ে নেয়, আস্তে করে চুমু দেয় লোকটার গলার ভাঁজে। So juicy. Kiss me, babe. নিচের অধর দাঁত দিয়ে কামড়ে হাসে লোকটা। আয়নাজ ভীষণভাবে স্তব্ধ হয়। সে কিছু বলতে নিলে ততক্ষণে মেয়েটাকে জাভিয়ান টেনে নেয় সাবধানে। টেবিল থেকে নেমে তাকে বসিয়ে দেয় টেবিলে। Gown kholo hard. এখন Do fast. বলেই সে রং মাখায় হাতে। আয়নাস কম্পনরত হাতে গাউনের চেইন খুললে জাভিয়ান এসে তাকে খুলতে সাহায্য করে। পরক্ষণে মেয়েটার শরীরের প্রত্যেকটা খাঁজে তার হাতের ছাপ দেওয়া শুরু করে। বাড়ন্ত অংশটাও বাদ যায় না। হাতের ছাপ দেওয়ার সাথে সাথে লোভ হয়েছে সে মেয়েটার সাথে ছুঁয়ে ছুঁয়ে ভাব হয়ে থাকা অবস্থায় বলতে থাকে, Mine, 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 mine. My fucking whole world. স্তব্ধ আয়নাজ অশালীন সৈনিকের পাগলামি দেখে চোখ বুজে নেয় আবেশে। শান্তি তার কেবল কঠোর সৈনিকের সান্নিধ্যে। জাভিয়ানের হাতে এখনও পেইন্টিংয়ের লাল নীল রঙের কিছুটা ছটাক রয়েছে। সেগুলো অবশ্য তার কবজির ওপরের দিকে। তালুর রং নেই। আয়নাজকে সময় নিয়ে গোসল করিয়েছে সে। এখন দুজনই নিচে নেমেছে, কারণ গোসলের সময় থেকেই আয়নাজ তার খিদে লেগেছে বলে বায়না করল। তাই কোনোভাবে ফ্রেশ হয়ে কিচেনে পৌঁছায়। কি খাবে? জাভিয়ান প্রশ্ন করে ফ্রিজে হাত রেখেই। আমার স্পাইসি পাস্তা খেতে ইচ্ছে হচ্ছে, আপনার জন্য সহ বানাচ্ছি। বসো তুমি চেয়ারে। এইভাবে টায়ার্ড অনেক। আয়নাজ মুচড়ে ওঠে, ঠোঁট দুইটা চেপে আবারও বিড়বিড় করে বলে, পারবো তো। Shut up. Let me cook. Sit. তার বাহু চেপে চেয়ারে বসিয়ে দেয় জাফিয়ান। আয়নাজ আয়েশ করে পা বটে বসে। মুগ্ধ হয়ে তার প্রাণকে দেখছে রান্নার জিনিসপত্র জোগান করতে। অবশেষে পেঁয়াজ রসুন কুচি করে কেটে নেয়। পাস্তা সিদ্ধ করে, হোয়াইট সস বানায়। আগের রান্না করা মুরগির মাংস যোগ করে, সেখানে যোগ করে চিলি ফ্লেক্স, তবে পরিমাণ মতো। তারপর সিদ্ধ পাস্তা দিয়ে নেড়েচেড়ে চিজ ছড়িয়ে দেয়। কিছুক্ষণ ঢেকে রেখে চিজ গলে যাওয়ার পর বাটিতে নেয় পাস্তা প্রণয়নীর জন্য। Taste it. মেয়েটার ঘর ভাঙ্গে। এতক্ষণ হা হয়ে তার পুরুষকে দেখছিল। কি আদরে লাগছিল লোকটাকে যখন মনোযোগ দিয়ে রান্না করছিল। চুলের গোছা কপালে এসে হন্য হয়, সেটা হাত দিয়ে ঠিক করে দেয় মেয়েটা। কপালে একটা চুমু দেয় সন্তপর্ণে। পাস্তা থেকেও শেফ বেশি ইয়াম্মি।
ইট মি দেন। জাভিয়ান পাস্তার বাটি সরিয়ে টিজ করলে মেয়েটা ভ্রু উঁচিয়ে নেয়। লোকটা কিছুটা হেসে বাটি তাকে দেয়। আয়না ঝটপট গরম গরম পাস্তাতে ফু দেয়। সুগন্ধে আর চিজের সমাহার দেখে ক্রেভিং আরও 1000 গুণ বাড়ে। মুখে পুড়ে মাথা নাড়িয়ে মজা করে খায়। মাঝে মাঝে জাভিয়ানের মুখে তুলে দেয়। জাভিয়ান খায় আদুরে ভঙ্গিমায়। মেয়েটাকে এমন খেতে দেখেও যেন একরাশ তৃপ্ততা। হঠাৎ একটা শব্দ হয় অনেকটা সদর দরজার ওই দিক থেকেই। আইনাস কেঁপে ওঠে। বাটি হাত থেকে পড়তে নিলে সামলে নেয় জাভিয়ান। কেউ এসেছে নাকি? ভয় হচ্ছে আমার। ডোন্ট ওয়ারি হার্ট, আমি দেখছি। তুমি এখানেই থাকবে। যাকে যে শুনতে পাও না কেন, নড়বে না। আমি আসা অব্দি নড়বে না একদমই। জাভিয়ানের শেষ বাক্যে কেমন ভয়ের তো এক উন্মাদনা, যেন সে জানে কে এসেছে বা কিছু একটা হতে হতে তো যাচ্ছেই। জাভিয়ান, জাভিয়ান প্লিজ দরজাটা খুলুন। কি হচ্ছে ওইখানে? এত কিসের শব্দ? এত আর্তনাদ কার? আমার ভয় হচ্ছে খুব। আমি দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আমি প্লিজ দরজাটা খুলে দিন, আমার দম বন্ধ হয়ে আসছে তো। আয়নাস হাঁপিয়ে সে চেয়ারে বসে থাকলেও আচানক ভারী জিনিসপত্র মেঝেতে পড়ে ঝনঝন শব্দ হলে সে রান্নাঘরের দরজার দিকে এগিয়ে খুলতে গেলে বোঝে দরজা লক। তার মনের সংখ্যা যেন বাড়ে সহস্রগুণ। বারংবার সে দরজায় থাপড় দেয়, চিৎকার করে। তার সেই চিৎকার নিজের কাছে উচ্চস্বর মনে হলেও সেই ক্ষীণ স্বর কি লনের বাহিরে যাবে? যাবে না কখনো। ওভাবে কয়েকবার ডাকতে ডাকতে অঝরে কান্নার রোল গাল গড়িয়ে কাপড় ভিজিয়ে দেয়। হিসকে ওঠে সে অস্থির। হঠাৎই দরজা খুললে নিজেকে সামলে নেয় সে। মারিয়ামকে দেখতে পেয়ে অস্থিরতা বৃদ্ধি পায়। মেয়েটা আঁকড়ে নেয় মারিয়ামকে। তড়িঘড়ি করে অহেতুক জিজ্ঞাসা করে ইংরেজিতে, তোমার ভাইয়া কোথায়? অথচ সে শুনছে এখনও সেই ঝনঝন শব্দ, জাভিয়ানের উচ্চস্বর। পরক্ষণে তাকে ছেড়ে সে দৌড়াতে নিলে মারিয়াম তাকে ধরতে চেয়েও ধরতে পারল না। কন্যাতা, দৌড়িও না প্লিজ। কেন দৌড়াচ্ছ? সে শুনলেই তো লনের দরজাটাও বন্ধ। সেথায় মারজান জায়নাব দাঁড়িয়ে। মারজান দরজায় নক করে চিল্লিয়ে যাচ্ছে সমানতলে, হাতে সেলফোন। রাজদরবারের সাহায্যের আকুতি, কিন্তু তাতে কিছুই যায় আসে না আয়নাজের। তার যেন মাথা কাজ করা বন্ধ হওয়ার জোগাড়। সে লনের দরজায় অনবরত হাত দিয়ে আঘাত করা অবস্থায় চিৎকার করতে লাগলো। জাভিয়ান প্লিজ আমার কাছে আসুন, আমি মরে যাচ্ছি আপনার জন্যে। আমাকে বুকে নিন দয়া করে। আমি এমন আর্তনাদের শব্দ সহ্য করতে পারছি না, প্লিজ দরজাটা খুলুন। তার বলা বাংলা কথা মারজান জায়নাব মারিয়াম বুঝতে না পারলেও তার কণ্ঠের করুণ স্বর যেন গায়ের লোম খাড়া হয়ে আসে। তোমরা আয়নাসকে সামলাও, আমি সেপারেট কি নিয়ে আসছি। মেয়েদের উদ্দেশ্যে কথাগুলো বলে মারজান ছোটে। ছেলের জন্য তারও দুশ্চিন্তা হচ্ছে প্রচুর। কয়জন লোক কি তার অবস্থা কিছুই জানে না কেউই। একা হাতে ছেলে কিভাবে সামলাবে? মারিয়াম জায়নাব আঁকড়ে নেয় আয়নাসকে। সে সমানে কেঁদেই যাচ্ছে। তার ধারণা কিছু একটা হয়েছে জাফিয়ানের। না হয় এত ডাকাডাকির পর কেন সে এগিয়ে আসবে না? পেটে চিনচিন ব্যথা হলেও মস্তিষ্ক সেদিকে সায় দিচ্ছে না। একটাই দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে, তার প্রাণ ভোমরা ঠিক আছে তো? মারজান এসে দরজা খুললে আয়নাজও সেদিকে দ্রুত এগিয়ে যায়। মারজান প্রথমে দৃশ্য দেখে চোখে বিশ্বাস করতে পারল না। সে পেছন ফিরে আয়নাজকে নিষেধ করতে চাইলে অনুভব করে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে। আয়নাজ স্তম্ভিত। যার দুশ্চিন্তায় এতক্ষণ চিৎকার করছিল সে নিজে এখন একজনের বুকের ওপর বসে। জোরে ঘুষি মেরে নাক ভেঙেছে মাত্রই। দরজা খোলার শব্দ পেয়ে এই দিকে ঘাড় ফিরিয়েছে। বুকের দিকটা রক্ত লেগে, দুই হাত লাল রক্তে ছেয়ে, চুলের গোছা কপালে হেলে পড়েছে। ভয়ানক এক সত্তা, বীর সৈনিকের লোম হিম করা প্রতিচ্ছবি, যা পরিবার কখনো দেখতে পায়নি। আরও 3 জন মাটিতে লুটিয়ে ঘুরপাক খাচ্ছে। কারো পায়ের মাংস ছিঁড়ে মাটিতে পড়ল, কারো হাত পা তেসরা করে ভেঙে দেওয়া। জাভিয়ান যার ওপর বসে আছে সেও দরজার দিকে তাকাতে চাইলে জাভিয়ান আয়নাজের দিকে তাকিয়েই লোকটার 2 চোখ ফ্লোরে পড়ে থাকা ভাঙ্গা ভাসের টুকরো দিয়ে আঘাত করে। তার গগন বিদারক চিৎকারে কানে হাত চাপে আয়নাজ। রমণীর বিস্ফোরিত নয়ন কেমন ঝাপসা হয়ে আসে। ইউ ক্যান লুক এট মাই ওমান। শক্ত তার কণ্ঠস্বর সেই চোখ উপড়ে ফেলা লোকটার প্রতি, যার কোনো হুঁশ নেই, যেন জীবন্ত লাশ। পরক্ষণে সে আয়নাজের দিকে তাকিয়ে ভারী কি স্বরে বলে ওঠে, ভেতরে যাও। এইখানে কি?
আয়নাজের নিকট তার সেই রূপ, তার সেই ভয়ার্ত অবয়ব কেমন যেন লাগলো। সে জ্ঞান হারানোর পর্যায়ে কেমন যেন টলছে। মা, ওকে ভেতরে নাও। রিজন কি সবাই মিলে এখানে আসার? ও সিক, এটা তোমাদের বোঝা উচিত না? কেমন যেন তীব্র ভাষায় সে কথাগুলো জানায়। মার্জান আসলেই ছেলের কাজে এমন দখল আন্দাজ করে দোটানায় পড়ল। সে আয়নাজের বাহু চেপে ভেতরে নিয়ে যাচ্ছে, তখনও আয়নাজ ভয়ার্ত দৃষ্টিতে তার প্রাণের পানে চেয়ে, যে তার নিকট এতটা আদুরে অথচ কি পাষাণ সৈনিক। দৃশ্যগুলো মাথায় ঘুরপাক খেলে তার সব কিছু উগলে আসতে চায়। তারা লনের দরজা পার করে ডাইনিং এরিয়ায় গেলে তখনই রাজ দরবার থেকে সাহায্যের জন্য বাকি সৈনিকেরা আসলে জাফিয়ান উঠে দাঁড়ায়। ওদের নিয়ে যাও, আমি হাফ অ্যান আওয়ার পর আসছি ফ্রেশ হয়ে। কথাগুলো বলে দ্রুত আসে ভেতরে সে। ডাইনিংয়ে তিনজনকে উপস্থিত দেখে অত্র দিকে যেতে নিলে মার্জান মেয়েদের দিকে নিয়ে ওপরে চলে যায়। আয়নাজ কম্পনরত। জাভিয়ান লালে রঞ্জিত হাত ট্রাউজারে মুছেও লাভ হয়নি। সিঙ্কে গিয়ে হাত ওয়াশ করে ফের আয়নাজের নিকটে এসে হাঁটু গেড়ে বসে। স্কার্ফ ছেড়ে বেরিয়েছে দেখে লোকটার চোখ দুটো গেল। ইটস হিজ গুড লাইক দ্যাট। তাকাতে পারেনি তোমার দিকে, আদারওয়াইজ তোমার সামনে তো শিরোচ্ছেদ করে বিষয়টা মেনে নিতে পারতো না তুমি। কোথায় থাকে তোমার ব্রেনলেস পি? স্কার্ফ ছেড়ে বেরোনোর সাহস কীভাবে হয়? একে তো লোকটা নির্দয়, তার ওপর স্কার্ফের জন্য এমন করে বকেছে। শুধু কি বকেছে, মুহূর্তের মাঝে একজনের দুই চোখ নিঃস্ব করেছে পাষাণ সৈনিক। কেমন নির্দয় কেন? মেয়েটা ছলছল দৃষ্টিতে দেখে তার সামনে থাকা ক্রোধে রাঙ্গা লোকটার পানে। তার রাখি দুটোর মায়ায় সে সর্বদা খুন হয়, অথচ 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 লোকটা বিভৎস এক বীর। নির্দয়ের কি দেখলে? তোমার উচিত ছিল আমি যখন সোয়ার দিয়ে অন্যের মাথা দুই ভাগ করি সেটা দেখা। ওয়ারিকে আমি নাচতে যাই মাই বেলাভেড বি? জাভিয়ান হাসে আলগোছে। সে মেয়েটার ভয় কাটানোর চেষ্টায়, কারণ লোকটা জানে আয়নাজ এতটা ভয় পেয়েছে যে তার কাছ থেকে পালাই পালাই করার চেষ্টায়, কিন্তু সেটা সে কখনো সম্ভব হতে দিবে না। তার ভয়ও জাভিয়ান, অভয়ও সে। তাকে হাসতে দেখে আয়নাজের মাথা থেকে ওই বিভৎস দৃশ্যগুলো মেলান হয়েছে ধীরে ধীরে। রমণী তার প্রাণের পানে চেয়ে রয় হিম দৃষ্টিতে, দাঁত দ্বারা ঠোঁট চেপে বলে ওঠে, ইনসাল্ট করছেন আমায়? হুম, ইনসাল্ট আমি করতেই জানি না আমার হট ওয়াইফকে, শুধু এটা করতে জানি। কথাটা অর্ধেক রেখেই হাতুটে ভর দিয়ে সে মেয়েটার ঠোঁটে নিজের অধর জারি করে। আয়নাজের নজর বিস্ফোরিত হয়। সে চারদিকে দৃষ্টি মেলতে চাইলে লাভ হয়নি। লোকটা তার কোমর পেঁচিয়ে নিল, হাতের স্পর্শে করল মাতাল। চিনচিন পীড়ায় আখিতে পানি জমে তার। যা যা দেখেছ সেসব নিয়ে একদম ভাবাবে না, ভুলে যাও সব। আমি ওদেরকে না মারলে ওরা আমার উপর আক্রমণ করতো। অ্যান্ড আমার ওয়াইফ, বেবি, আমার ফ্যামিলির জন্য আমি ছাড়া কে আছে বলো, যে তাদের প্রোটেক্ট করবে? আমিই তোমাদের ঢাল, আমিই তোমাদের হাতিয়ার। পরক্ষণে সে তার গলায় মুখ গোজে। আয়না সেই সব দৃশ্য ভুলতে চায়। সত্যি সে যদি তাদের আঘাত না করত তাহলে আজ এই পরিবারের সবাই মৃত হতো। তার গর্ভের সন্তান যে এখনো দুনিয়ায় আসেনি সেও। গায়ে কাটা দিয়ে ওঠে রমণীর। সে শক্ত করে বাহু চেপে ধরে তার প্রাণের। তাকে বিচলিত দেখে জাফিয়ান অস্থির হয়। গালের আঁদল হাতের তালুতে পুড়ে নিয়ে বলে ওঠে, আর ইউ ফাইন? ব্যথা হচ্ছে? সত্যি বলতে তখনকার সেই দৌড়ের কারণে তার কোমর, পেট এবং পা সবকিছু কেমন দলা পাকিয়ে ব্যথার সুর ডেকে আনছে। প্রথমের দিকে পেট ব্যথা হলেও এখন পুরো শরীর তার অসাড়। ওইভাবে দৌড়াদৌড়ি করছে জানলে জাফিয়ান তার জান উড়িয়ে দেবে। সে চোখের দৃষ্টি বদলায় ব্যথা লুকানোর ছলনায়, এলোমেলো বুলিতে আওড়ায়। ঠিক আছে, উপরে যাব, চলুন। আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব আমার। পাস্তা খাওয়া হয়েছে? নিয়ে নেবো রুমে? মেয়েটার ঝুলন্ত চুলে আঙ্গুল বুলিয়ে প্রশ্ন করে জাফিয়ান। হ্যাঁ, শেষ করেছিলাম, এখন ঘুমোতে ইচ্ছে হচ্ছে খুব। আচ্ছা, আসো। লোকটা তার বৃহৎ হাত এগিয়ে দেয়। সেই হাত জড়িয়ে ওঠে মেয়ে, তবে হাঁটতে গিয়ে বিপাক। তার পা কাঁপছে। কোনো মতে একদম দেওয়ার পর জাফিয়ান তার অবস্থা পরখ করে বলে ওঠে, ব্যথা লোকানো ভালো কাজ না আয়নাস। পরক্ষণে তাকে কোলে তুলে নেয়। চুপটি করে রয় রমণী, কারণ কথা বললেই ফেঁসে যাবে। লোকটা কঠোরতা আর দেখতে চায় না এই কোমল হৃদয়। জাভিয়ান তাকে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হয়। কাপড় বদলে ফর্মাল শার্ট প্যান্ট পরা শুরু করলে আয়নাজ আধ বসা হয়ে তাকে প্রশ্ন করে, কি হয়েছে এখন এই ড্রেস পরছেন?
আপনি যাচ্ছেন কোথাও? যেতে হবে মাই হার্ট, প্যালেসে যাব। আজকের হামলাটা সিম্পল কিছু না, ওয়ার্ড হতে পারে আমার উপর হামলার জন্য। বিকজ আমি এই রাজ্যের এক্সপেন্সিভ প্রপার্টি। আমার উপর আঘাত মারা রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ফাঁদ। কিং এটা নিয়ে বেশ উদ্বিগ্ন হবে ফর শিওর। দেখি কি হয়। সে কাপড় পরে, আবার ওয়াশরুম থেকে গরম পানি নিয়ে আসে চওড়া মগে করে। মোটা মাঝারি সাইজের তাওয়াল সেতাই ভিজিয়ে মেয়েটার পায়ের কাছে বসে। তাওয়াল পানিতে ভিজিয়ে তার পায়ে মুছে দিতে দিতে তথা ব্যথা কমানোর চেষ্টায় সে। দেখি লক্ষ্মী বার্ড আমার, শুয়ে পড়ো, চোখটা বন্ধ করবে। জড়িয়ে না ধরলে কিভাবে ঘুমাই? চোখ বন্ধ করতে বলেছি, ঘুমাবে আমার চেস্ট ছাড়া। এটা ভেবেছো কিভাবে? হ্যাঁ, ঘাড় কাত করে দৃষ্টি জোড়া কেমন ভীতু করে পাষাণ লোকটা। কি মায়াময়ী এক খতরনাক পুরুষ সে। আয়নাজ খিলখিল করে হাসে, পেটে আলগোছে হাত রেখে বলে ওঠে। পাপা ইজ অবসেসড উইথ মাম্মা। প্রাউডলি ইয়েস। জাভিয়ান তার পা কিছুটা উঁচুতে তোলে, সেথায় নিজে ঝুঁকে চুমু দেয়। আবেশে মেয়েটার চোখ বন্ধ হয়ে আসে। জাভিয়ান তাকে ঘুম পাড়িয়ে উঠে পড়ে দ্রুত। মোবাইলের ভাইব্রেশন তীব্র থেকে তীব্রতর। আয়নাজের ঘুম ভাঙবে বিধায় সে ফোন ধরেনি। মেয়েটার দিকে অপলক চেয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সোনালি চুলগুলোর সুবাস নেয় কয়েক সেকেন্ড, পরপর সে তার উষ্ণ অধর জোড়ায় টুপ করে ছুঁয়ে ফিসফিস করে আওড়ায়। তোমার হাজব্যান্ড অনেক ক্রুয়েল হার্ড। আজকের এই দৃশ্যগুলো শুধুমাত্র ট্রেলার ছিল। ডোন্ট ওয়ারি, আমি জাভিয়ান রেহান তোমাকে, আমার ফ্যামিলিকে, এই রাজ্যকে প্রোটেক্ট করার জন্য সারা জীবন আছে। আমাকে থাকতে ইচ্ছে হবে। জাভিরের ওপর আক্রমণের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ভয়াবহ বেশ কয়েকদিন যাবৎ। মোট কথা পরিস্থিতি দিন দিন ভয়ানক হচ্ছে। তবে জাভিয়ান আর তার টিমের ওপর সবচেয়ে বেশি ভরসা কিংয়ের। সে তাদের প্রোটেকশন কিংবা উন্নত লড়াইয়ের জন্য যত যা দরকার সব কিছুর জন্য মোটা অঙ্কের অর্থ ঢালছে। জাভিয়ান ভীষণ ব্যস্ততায় সবটা সামলাচ্ছে। তবে তার একটা দিক সবচেয়ে বেশি প্রশংসনীয়, সে এত কিছুর মাঝেও তার স্ত্রী যত্নের কিছুই কমতি রাখে না। মেয়েটা তার আফিম আর তার আবেগ আর তার সব কিছু। যখন সুযোগ পায় ফোন করে কিংবা ভিডিও কলে দেখে নেয় সেই আদরে মিষ্টি মুখটা, যার চেহারায় এখন মাতৃত্বের ছাপ বসলো কেমন চঞ্চলতার ফোয়ারা। যখন আয়নাজ তার অনুপস্থিতিতে তাকে খুব করে চায়, লোকটা তখন তার লাগামহীন জবানের সাহায্যে মেয়েটার সেই আকাঙ্ক্ষাকে আরও তৃপ্ত করে তোলে। লজ্জায় সেই কি হাল হয় রমণীর। আর সৈনিক ফিরে এসে সেই কথাগুলো বাস্তবের রূপ দেয়। গত মাসে বাংলাদেশ থেকে জাভিয়ান আয়নাজের পরিবারকে আনিয়েছিল। রাজ্যে আক্রমণের কারণে লোকটা তাকে তেমন সময় দিতে পারতো না। ডিপ্রেশনে পড়ে যাচ্ছিল ছোট্ট মৌমাছি। তাই তাকে প্রাণোচ্ছল করতে এই কাজ করে জাভিয়ান ঝুঁকি নিয়ে। কিন্তু কেবল 2 দিনের জন্য তাদের আনিয়েছিল কিংকে রিকোয়েস্ট করে। তাও মেয়েটা রাতভর তার বাহুতে কেঁদে কেঁদে বলতো, দুনিয়ার কিছুই আপনার কমতি আমার পূরণ করে দেয় না। ওরা এসেছে তাই আমি প্রাণ ভরে হেসেছি বলে আপনি তৃপ্ত, সেটা ছিল খুশির হাসি ঠিক। কিন্তু শুনে রাখুন মিস্টার লাগামহীন জবানের সৈনিক, আপনি ছাড়া আমার কোনো হাসিতে মধু নেই। আপনি আমার জীবনের মধু, আমি আপনার মৌমাছি। বুঝেছেন আপনি হিম হৃদয়ের সৈনিক? তার সেই বোকা বোকা কথা এখনও কানে বাজে জাভিয়ানের। আয়নাজের 9 মাস চলে, ডেট আসতে আরও 20 দিন সময় বাকি। কেমন পীড়ায় যায় যায় হয়ে থাকে সদা। লোকটাকে দেখলেই ঠোঁট চেপে কেঁদে ওঠে, বাহুতে ঢুকে লুকিয়ে থাকে। তার যে সামনে কত বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে সেটা ভাবলেই জাভিয়ানের সব কিছু অস্থির লাগে। এত বড় পরীক্ষা তার প্রিয়তমা দেবে তার কোনো সাহায্য ছাড়া। সামান্য চুল মুছতেও মেয়েটা তার কাছে তাওয়াল নিয়ে ঘোরে। আর এত বড় একটা পরীক্ষায় সে লোকটার কোনো সাহায্য পাবে না ভাবলেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ক্যাম্পে বসে জাভিয়ান মেয়েটার কথা ভাবছে। রাজ্যে যে অ্যাটাক হওয়ার বা তাদের অন্য জায়গায় অ্যাটাক করার কথা ছিল সেটা অল্প পরিসরে সমাপ্তি ঘটে, তাই বিশেষ কোনো ঝামেলা নেই এখন। এইদিকে সে বিরাট খুশি। মেয়েটার সবচেয়ে করুণ সময় তার ডেলিভারির সময়টা নিয়ে দোটানায় ছিল, এখন সেটা হাতের মুঠোয়। মিটিংয়ে সবাই মনোযোগী। তবে হঠাৎই তাদের মাঝে একজন উঠে তলোয়ার দিয়ে কিংকে আঘাত করতে গেলে পরিস্থিতি বিগড়ে ওঠে। বোঝা যায় রাজ্যের মাঝের বিশ্বাসঘাতকদের। কয়েকজন হাতিয়ার নিয়ে তেরে এলে বাকিরা পিস্তল বের করে শ্যুট করে। ভারী ভারী প্রোটোকলের মাঝে এমন বিশ্বাসঘাতক হলে বিশ্বাস কই জয়ী হবে, যেখানে রক্ষকই যদি হয় ভক্ষক। জাভিয়ান দেরি করেনি এক দণ্ড। মুহূর্তে
ক্যাম্প হয়ে উঠল বিশাল রণক্ষেত্র। ভারী বৃষ্টির রোদানলে পরিস্থিতি বেপরোয়া। ভিজে ভিজে সকলে উন্মাদ। দেশের অভ্যন্তরে বিভীষণ। যারা মারতে চায় কিংকে, যেবার কিং বিশাল শাস্তি দিয়েছিল কয়েকটা প্রদেশের লোকদের, তাদেরই প্রতিশোধ নিতে পরিবার থেকে দলেরা প্রথমে কিংয়ের বিশ্বাস জয় করে, ফের হয়ে ওঠে ভক্ষক। তবে রেহাই নেই। জাভিয়ান উড়ন্ত হিম সৈনিক। তার চোখের ইশারায় সে গর্দান ফেলতে জানে। সাথে সাথে মাইকিং হয় পুরো রাজ্যে। বিশেষ কারণেই সকলকে ঘর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা জারি হলো। ক্যাথিওসের ক্যাম্পিংয়ে বিশাল রণক্ষেত্র। হুঁশিয়ার, হুঁশিয়ার। এই কথাটা বারংবার রিপিট হচ্ছে। আয়নাজ লিভিং রুমে সোফায় ঘুমিয়ে। প্রায় সন্ধ্যা হচ্ছে এখন। দুপুর থেকে সন্ধ্যা অবধি সে তন্দ্রায় ডুবেছিল। বৃষ্টির কারণে চারিদিকে কেমন গা হিম করা পরিস্থিতি। মাইকে কি যেন বলছে। মাথায় ঘুমের জট এখনও খোলেনি। আশেপাশে কেউ নেই। মারজান হাঁটে গিয়েছিল জাইনাবকে নিয়ে, তাও আয়নাজের জন্য। সে পাকা তেঁতুল খাবে বললে মারজান তৎক্ষণাৎ বেরিয়ে যায়। মহিলা আবার পুত্রবধূর জন্যে নিজের হাতে জিনিস কিনতে খুব পছন্দ করে। মারজান কি এখনও ফেরেনি? হেল্পিং হ্যান্ডদেরও দেখল না। ঘড়ির সময় বিকেল 5টা। সবাই তো 4টায় ফিরে। কাছেই এদের বাসা। মারিয়ামকে দেখল না। সে কোথায়? বৃষ্টি কিছুটা থামলে মারিয়াম ছাদে গিয়ে পরিস্থিতি দেখতে যায়। তবে এর মাঝে বৃষ্টির আনাগোনা বাড়লে গরমের কালে বৃষ্টি বিলাসে মগ্ন সে। তার বৃষ্টিতে ভেজার শখ হচ্ছিল প্রচুর। পরপর ভালো করে মাইকিং শুনলে আয়নাজের শরীর পাথর বনে। কি হচ্ছে? জাফিয়ান কোথায়? মোবাইল পাশেই ছিল। রিং হচ্ছে। দেখল মারজানের ফোন। সে দ্রুত ফোন তুলে নিতেই মারজান বলল, এতক্ষণে ফোন ধরেছো তুমি? মারিয়ামও ফোন ধরছিল না। আমি ওকে জানিয়েছিলাম আমরা সুপার শপে আটকে, বেরোতে দিচ্ছে না এখনো। ফিরে আসবো জলদি, ভয় পেও না। জাভিয়ানের জন্য চিন্তা করার কোনো দরকার নেই, ও ঠিক থাকবে। তুমি শুয়ে থাকো আয়নাস। মামা কি হচ্ছে? কি কি হচ্ছে? উনি উনি কোথায়? আমার মনে হচ্ছে উনি ঠিক নেই। কথাটা বলতে বলতে কল কেটে যায়। আয়নাজের মোবাইল হয় সুইচড অফ। সে উন্মাদ বনে। দ্রুত হাঁটতে থাকে ভারী পেট নিয়ে। মারিয়ামকে না ডেকে না জানিয়েই সে বৃষ্টির মধ্যে নেমে যায় বাহিরে। জাভিয়ান এমন ঘটনা জানলে তাকে টুকরো করবে, এটা যদি তার জ্ঞানহীন মাথায় আসতো। মাইকিং করছে ঘর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা। সেখানে সে ধেই ধেই করে সে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে বিড়বিড় করছে, আপনি কোথায়? আমার কাছে আসুন, আমার কাছে আসুন। আমি আপনাকে ছাড়া মরে যাচ্ছি জাভিয়ান। মারিয়াম তাকে ছাদ থেকে দেখতে পায় যখন সে রাস্তার কিনারায় পৌঁছে। কারণ এতক্ষণ সে অন্যদিকে ছিল ছাদের, যে পাশ থেকে রাস্তা দেখা যায় না। চিৎকার করে মারিয়াম, কন্যাতা, স্টপ, কাম ব্যাক, ওয়েট, আই এম কামিং। এলোমেলো পায়ে তড়িঘড়ি করে নামতে গেলে সিঁড়িতেই পা পিছলে পড়ে মারিয়াম। পায়ের আঘাতে সে মরিমরি ভাঙেনি, তবে ভালো আঘাত পেয়েছে। সেভাবেই মেয়েটা হাঁটতে রইল। তার আদুরে কন্যাতাকে বাঁচাতে হবে। ভাই জানলে রক্ষে নেই কন্যাতার। চিৎকার করে ভস্য করবে। আয়নাজ বৃষ্টিতে চুপসে রইল। দূরে পেছনে মারিয়াম আসছে কষ্টে কষ্টে খুঁড়িয়ে। সমান্তলে চিৎকার করছে, কন্যাতা, প্লিজ স্টপ, ইটস ডেঞ্জারাস। একসময় আয়নাজ হাঁপিয়ে ওঠে। তার পা শক্ত হয়ে যায়, খেই হারায়। চারিদিকের মাইকের শব্দ শোনা যাচ্ছে। কিং এবং সৈনিকেরা ফিরলে সবাইকে অবস্থান থেকে ছাড়া হবে। ততক্ষণ সেখানেই থাকুন। জাভিয়ানের কটেজের রাস্তা থেকে মেইন রোড, প্যালেস আরও দূরে। তাই আয়নাজ কিংবা মারিয়ামের আশেপাশে কোনো যানবাহন নেই। মারিয়াম একসময় আঁকড়ে ধরে আয়নাজকে। তোমার ভাইয়ার কিছু হয়েছে? উনি এখনো কেন বাসায় আসেনি? আমি ওনার কাছে যাব, প্লিজ নিয়ে যাও আমাকে ওনার কাছে। ইংরেজিতে আউড়িয়ে আয়নাজ তার পেট চেপে ধরে। পেটের মাঝে হট্টগোল, বেবি নড়াচড়া করছে। তার নার্ভ যেন ছিঁড়ে যাবে এমন অবস্থা। আয়নাজ চোখ মুখ খিচে নেয়। ভাইয়া আসবে, তুমি বাসায় আসো। আয়নাজ আর সহ্য করতে পারে না। সে বসে ধীরে। পারছি না মারিয়াম, তুমি প্লিজ ডেকো তোমার ভাইয়াকে। কন্যাতা, কন্যাতা। তাদের সেখানে সময় কাটে প্রায় আধ ঘন্টা। পায়ের চোট মিলিয়ে ভারী পেটের আয়নাজকে সামলাতে হিমশিম তার। এদিকে কালো রঙের গাড়িটা দেখে মারিয়ামের দেহ আকাশে ওড়ে। ভাই আসছে, ভাই। কন্যাতা, ভাইয়া এসেছে, তুমি ওকে কিছুই বলবে না।
ভাইয়া কিন্তু খুব রাগ করবে। আয়নাজ ব্যথায় ছটফট করে, কিছু বলে না। জাভিয়ান দূর থেকে তাদের দেখে পায়ের নিচে জমিন খুঁজে পায় না। মনে হচ্ছে হৃৎপিণ্ড তার এখনই ফেটে যাবে। গাড়ি থেকে নেমে দ্রুত সে সার্কট দিয়ে আঁকড়ে নেয় আয়নাজকে। হার্ট হার্ট কি হয়েছে? মারিয়াম, তুমি এখানে কেন? ভাইকে কখনো মিথ্যে বলেনি মারিয়াম, আজও তার সেই সাহস নেই। অন্যদিকে আয়নাজ বিড়বিড় করে বলতেই রইল, আমি জাভিয়ানের কাছে যাব, আমায় নিয়ে যাও, যেতে দাও আমায় প্লিজ। মেয়েটা জ্ঞান প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম। তীব্র প্রায় তার ধ্যান নেই। তার কথা শুনে জাভিয়ান তীব্র কণ্ঠে চিৎকার করে। তোমার সাহস কে করে হয় না যে এমন অবস্থায় ঘর থেকে বেরোনোর? হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? বুদ্ধি হবে কবে তোমার? মেয়েটাকে সে টেনে তোলে, ঢলে পড়তে নিলে নিজের গায়ের সাথে আটকে রাখে। হঠাৎ আয়নাজ আহ বলে একটু ঝুঁকলেই জাভিয়ান অনুভব করে তার বুটের ওপর ভারী পানি পড়ছে। আয়নাজের হয়েছে ওয়াটার ব্রক। আতঙ্কে কি করবে সে? এক হাতেই আগলে নিয়ে তাকে গাড়িতে ওঠে। ও গড! আয়নাস, ওপেন ইউর আইস হার্ট। ভুগবো না, সত্যি। আমি এসেছি। মারিয়াম বিনা বাক্যে গাড়ির সামনে ছিটে বসে। আয়নাজের অবস্থা কেমন সেটা বোঝা যাচ্ছে না। সে জ্ঞান হারিয়েছে, তবে শরীর পুরো উষ্ণ। জ্বর এসে কাহিল। মারিয়াম আমতা আমতা করে মুখ খোলে। ভাবি তোমার জন্য খুব ভয় পেয়েছিল ভাইয়া, প্লিজ ওকে বকো না। কেমন কাঁদছিল তোমার জন্য। তুমি তো জানো ভাবি তোমার ব্যাপারে একদম নরম, সবচেয়ে নরম। তোমার কিছু হয়েছে ভেবেই এমন পাগলামি করছিল। জাভিয়ান কিছুই বলার আগ্রহ পেল না। কেমন একটা অনুতপ্ততা তাকে গ্রাস করলো। সে মেয়েটাকে জড়িয়ে নেয় বুকের সাথে, বিড়বিড় করে শুধালো, আমি সো সরি আয়নাজ, প্লিজ জান, চোখ খোলো। আমি আছি। তুমি ভেবে একদম সেফ থাকবে। চুমুতে ভরিয়ে দেয় মুখে। হাসপাতালে পৌঁছানোর পূর্বে ব্যথায় আয়নাজের হুঁশ ফেরে। কাঁপতে থাকে সে। তার শরীরে জন্মের ব্যথা। এমন ব্যথায় সে মরি। চিৎকারগুলো গলায় নেমে আসছে। শক্তিও নেই যে চিৎকার করবে। জাভিয়ান যেখানে হাতে চোট পাওয়ায় কিং তার জন্য ড্রাইভার পাঠিয়েছে, সেখানে অসুস্থ বউকে দুই হাতে কোলে তুলে নেয় সে। সেই চোট তাজা হয়ে গ্যাম্বিসনের আড়ালে লৌহ ঝরছে। আয়নাজকে ওটিতে ঢুকানোর পূর্বে মেয়েটা হাত চেপে রইল জাভিয়ানের, কেঁদে অস্থির। ব্যথা হচ্ছে বলে বলে তার পুরুষকে আঁকড়ে নিতে চাচ্ছে। জাভিয়ানের পুরো দুনিয়া থমকে সে দৃষ্টির ঝাপসা হয়ে আসাটা অনুভব করছে। স্ট্রেচারের পাশে ঝুঁকে মেয়েটার কপালে অধর স্পর্শ করে বলে, আমি এখানে আছি, অপেক্ষায়। বাবুকে সুস্থভাবে নিয়ে আসো। আই লাভ ইউ হার্ট, প্লিজ সুস্থভাবে আমার কাছে ফিরে আসো প্লিজ। এটুকু আমার জন্য করতে পারবে না? আয়নাজের পুরো দুনিয়া কেঁপে উঠল। লোকটা তাকে এমন করে আই লাভ ইউ বলছে যেন পুরো শরীর এখনই ছিঁড়ে যাবে তার। দুনিয়া টলছে। তার উত্তরে কিছু দিতে পারেনি মেয়েটা। স্ট্রেচারে ঠেলে নিচ্ছে নার্স। জাভিয়ান শেষ অবধি মেয়েটার আঙ্গুল স্পর্শ করেছিল। এক পর্যায়ে তাদের হাট ছুটে যায়। জাভিয়ানের কাছে এই অনুভূতি কেমন বিষাক্ত মনে হলো। জরুরি তলবে তার জীবন সঙ্গিনীকে ওটিতে নেওয়া হয়। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আয়নাজের নর্মালভাবেই কন্যা সন্তান জন্মদানের সুসংবাদ শোনা যায়। জাভিয়ান নিজের কানে বিশ্বাস করতে যেন কষ্ট পাচ্ছে। মা এবং বাচ্চা এখনও ভেতরে। জাভিয়ানের উদ্বিগ্নতা দেখে নার্স সেই খবর দিতে এসেছে। প্রথমে সে নার্সকে বলে ওঠে, আমার ওয়াইফ, ও কেমন আছে? শি ইজ আ ওয়ারিয়ার লাইক ইউ স্যার। খুব কষ্ট হচ্ছিল ওনার, তারপরও নর্মাল ডেলিভারিতে বেবি জন্ম দিয়েছে। যদিও ওনার প্রচুর ব্লাড লস হয়েছে, তবে আমরা ব্যাকআপ করছি সব। আমি ওকে দেখতে চাই। ইট উইল টেক 2 আওয়ার্স স্যার, বাট বেবিকে দিচ্ছি। নার্স কথাটা বলে চলে যায়। মারজান আয়োজনের ফ্যামিলিকে সুসংবাদ দেয়। খুশিতে তাদের সকলের চোখে জল। তাদের চঞ্চল মেয়েটা কেমন করে মা হয়ে গেল। জাভিয়ান কটেজে ফিরে আসে প্রাথমিক চিকিৎসা নিয়ে। রক্ত রঞ্জিত থেকে তো বউকে আর বাবুকে দেওয়া যাবে না। সে দ্রুত ফ্রেশ হয়ে আবারও হাসপাতালে ছোটে। সে আসলে মারজান 2 মেয়েকে নিয়ে বাড়ি ফেরে। পুরো ঘর সাজাতে হবে নতুন অতিথির আগমনে। নিজের হাতে সেই কাজ করলে প্রিয়জনের ভালোবাসার মর্যাদা যেন 1000 গুণ বাড়ে। কেবিনে জাভিয়ান প্রবেশ করলেই দৃষ্টি ছলছল হয়ে আসে। কেবিনের বেডে তার প্রেয়সী। সফেদ যেমন সে, তার কোলেও এমন একটা শুভ্র প্রাণ। নড়াচড়া না করলেও চোখ বুজে মায়ের আরাম নিচ্ছে। মোবাইল বের করে দুয়ার থেকে এমন দৃশ্য ক্যাপচার করলো সে। আয়নাজ তার উপস্থিতি টের পেয়ে খুশি হয়, অথচ পীড়ায় সে অর্ধমৃত। তাও মুখের রেখায় হাসি ভাব টেনে রাখে।
বাবুকে দেখেন। আগে তোমাকে দেখি। পরক্ষণে সে মেয়েটার অধর চেপে ধরে নিজ অধরে, অত্যন্ত মোলায়েম সেই স্পর্শ। আবেগে কেঁদে ওঠে আয়নাজ, থরথর করে তার পুরো শরীর। দুজনের কপাল একসাথে মিশিয়ে নেয় জাফিয়ান। আয়নাজ মৃদু কণ্ঠে বলে ওঠে, আমি পেরেছি বাবুকে সুস্থভাবে দুনিয়ায় আনতে। আপনি আমার উপর সন্তুষ্ট তো? আই এম সো প্রাউড অফ ইউ, মাই স্পাইসি ওয়াইফি। জাভিয়ান ঠোঁটে দুষ্টমি নামিয়ে আনে মেয়েটার সোনালি চুল দুইটা বেনিতে পেঁচিয়ে। কি আদুরে লাগছে। বাবুকে কোলে নেয় সে আলগোছে। মোবাইল বের করে তিনজনের ছবি তোলে। একদম পিচ্ছি একটা আয়নাজ যেন তার কোলে টুপটাপ করে চোখ খোলে। খুশিতে আবেশে জাফিয়ান অস্থির, চুলগুলোও সোনালি রঙের। হাই বেব, ইটস পাপা, হাউ আর ইউ? জাভিয়ান তার দিকে ইশারায় বললে অতটুকু বাচ্চা জীবনের প্রথম মুচকি হাসি দিল মনে হয় বাবার কথায়। সেটা নিয়ে জাভিয়ান কি এক্সাইটেড, যা আয়নাজকে বলে বলে হয়রান। তার খুশি দেখে আয়নাজের চোখে জল জমে, দুই হাত এলিয়ে দেয় তার স্বামীর জন্য। জাভিয়ান তার বুকে সঁপে দেয় নিজেকে হালকা করে। কোলে তাদের বাবু। জাভিয়ান তার নাকে আলতো স্পর্শ করে খুশিতে গদগদ হয়ে বলে, এত সুখ আমি কোথায় রাখবো আমার মৌমাছি? গ্রীষ্মের ভারী বাতাসে চারিদিকে সামার ফেস্টিভ্যাল হচ্ছে। ইতালির পরিবেশ বড্ড মনোরম। আয়নাজ রুমে পায়চারি করছে তাদের 2 বছরের কন্যাকে নিয়ে। নাম তার মাহভিন রেহান, যার অর্থ শান্তি বা শান্তিপূর্ণ। তবে এই মেয়ে শান্তি দিলেই তো হয়েছে পুরোই আয়নাজের চঞ্চলতার ফটোকপি। তবে বাবার তো বুঝদার, এতটুকু বয়সে কি বুদ্ধি তার। তবে দুষ্টমির শীর্ষে। এই যে পুরো শরীরে লোশন দিয়ে গোসল সেরেছে, সেটা পরিষ্কার করতেই হিমশিম সে। এলি এবং সকলে ইতালি এসেছে বেড়াতে। এলি এবং মেরি রুমে এসে তাদের মা মেয়ের এমন অবস্থা দেখে হেসে কুটি কুটি। যেমন মা তেমন মেয়ে। না, আমি পার মতো। ঠোঁট চিরে বলে মাহভিন। হ্যাঁ, ছোটবেলায় মায়ের চেহারা ছিল, এখন পুরো বাবার চেহারা এসেছে। শুধু চুলগুলো আমার মেয়ের পেয়েছো। এলি দুষ্টমি করে বলে ওঠে, মা ওকে পরিষ্কার করেছি, ফ্রকটা পরাও প্লিজ। জাভিয়ান আমাদের আগে পৌঁছালে বকবে আবার। আমি ফ্রেশ হয়ে আসি। আয়নাজ তড়িঘড়ি করে চলে যায়। মেয়েটাকে তারা ইতালিয়ান, বাংলা, ইংরেজি 3টা ভাষা শিখায়, কারণ তাদের ঘরে 3 ভাষার কথা হয়। মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে সে জলদি তৈরি হতে শুরু করে। মারজান, জায়নাব, মারিয়াম 3 জনই আজ শাড়ি পরেছে। মেরি, এলি তাদের সাহায্য করেছে। তাদের দেখে তালি দেয় আয়নাজ, হেসে বলে, জুস খাও, টায়ার্ড লাগছে তোমাকে। মেরির সাহায্য নিয়ে সে শাড়ি পরে নেয়। অল্প মেকআপ করে চুল পিঠে এলিয়ে দিয়ে কানের পাশে গোলাপ সেট করে। তারা সবাই একই রকম করছে, খুব মোহনীয় লাগছে। বেরোনোর সময় মাহভিনকে কোলে তুলে নেয় আয়নাজ। তখন মাহভিন তার ফুলে আঙ্গুল দিয়ে বলে ওঠে, এটা কি? ক্যান আই হ্যাভ দিস? রোজ। রোজ মানে কি জানো? গোলাপ। তুমি এটা আরেকটু বড় হলে পড়বে, বুঝেছো মাম্মা? ইয়েট মাম্মা। বড় বুঝদারের মতো জবাব দেয় সে। আয়নাজ হেসে তার কপালে চুমু দেয়। তারা ভেন্যু পৌঁছায় সময় মতো। মূলত নদীর কিনারায় বেড়াতে এসেছে। এইখানে আজ তাদের পিকনিক হবে। মোটামুটি সব ব্যবস্থা করেছে সকলে। মাহভিন সে ব্যতীত আর কারো কোলেই যাবে না, তাই বাধ্য হয়ে মেয়েকে নিয়েই টুকটাক কাজ করছে। এক পর্যায়ে প্রজাপতি দেখে মাহভিন ছটফট করে তার কোল থেকে নেমে যায়, দৌড়ায়। সেও দৌড়ায় মেয়ের পিছে পিছে, তবে ধীরে। জাভিয়ান এসে তাকে তীব্র দৌড়াতে দেখলে আবার বকবে সবার সামনেই। সাবধানের মার নেই। জাভিয়ান গাড়ি থেকে নেমে পা ফেলতে পারল কই আর। সবুজ ঘাসের ওপর মেয়েকে নিয়ে হেসে হেসে খেলছে আয়নাজ। প্রাণোচ্ছল তার প্রাণ। দেখলে সকল ক্লান্তি তনু থেকে ছুটে পালায় তড়িঘড়ি করে। এক বাচ্চার মা, তাকে দেখলে বোঝাই যায় না। চির ডাগর ডাগর চোখ, মাতাল হাসিতে খুন হয় সে প্রতিনিয়ত। সে এগিয়ে গেলে সেদিকে মাহভিন পাপা বলে কোলে উঠে যায়। শার্ট নিয়ে এসেছি, চেঞ্জ করতে চাইলে করতে পারেন। আয়নাজ ক্লান্ত হয়ে জবাব দেয়, জুস খাও, টায়ার্ড লাগছে তোমাকে। গ্যাম্বেশন ঠিক আছে, চেঞ্জ করবো না। আয়নাজের কাঁধ এলিয়ে ধরে লোকটা। মেয়েটা শান্তির শ্বাস ফেলে। পাপা, তুমি মামাকে কোলে নাও না কিনো, জাস্ট লাইক আমাকে নাও। মাহভিনের প্রশ্নে আয়নাজের চেহারায় লাল আভা যুক্ত হয়। জাভিয়ান ঝুঁকে আড়ালে তার কানে কানে বলে ওঠে, মাহভিনের মাম্মাকে করে নেই প্রায়, কত স্টাইলে তো নেই।
তাই না হট ওয়াইফে? শুধু কি কোলে নিয়ে বসে থাকার পাবলিক তো আমি না। কত আর্তনাদ শুনতে পাই তখন। আয়নাজ লজ্জায় মাথা নিচু করে ফেলে। আল্লাহ, লাগামহীন জবানের সৈনিক, শরম নেই যে? আয়নাজ ছুটতে থাকে। আস্তে দৌড়াও। জাভিয়ান রসিকতার রূপ আড়ালে নিয়ে শক্ত হয়ে চিৎকার করে। মাহভিন, মামু ইজ লুকিং সো প্রিটি, তাই না? বাবার কথায় ছোট্ট মাহভিন মাথা নাড়ায়, তার গলার নিচে মাথা রেখে আহ্লাদ করে। ইয়েত পাপা। তাদের সেখানে সময় বেশ ভালো কাটে। রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে যায়। আয়নাজের পরনে গোলাপি রঙের শাড়ি, কোলে মাহভিন। সে ঘুমিয়ে পড়েছে। আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে সে ওয়াশরুমের দিকে এগোতে নিলে পথ আটকায় জাফিয়ান। মেয়ে উঠে যাবে মনে করে সে ইশারায় বলে, কি? হ্যালো মাই হিম অন্তঃস্থলের পুষ্প। কথাটা বলে জাভিয়ান তাকে কাঁধে তুলে নেয়। আয়নাজের পুরো শরীর কাটা দিয়ে ওঠে। খুব যত্নে পেইন্টিং রুমের দরজা বন্ধ করে জাভিয়ান। পেইন্টিং রুমের একপাশে রাখা নরম ফ্লোরিং বিছানায় আলগোছে নামায় তাকে। দৃঢ় স্পর্শে মাতাল করে তার প্রেয়সীর সর্বাঙ্গ। সেথায় কেঁপে মেয়েটার আঁকড়ে ধরে তার প্রাণের পিঠ। এতটা বেপরোয়া কেন? তোমার কাছে আসলে নিয়ন্ত্রণটা সব মিছিল করে পারে মাই হট পে। পরপর লোকটা তার অধরে নিজ অধরে জারি করে। ভালোবাসা সিক্ত হয় দুজনে। বিয়ের সময় বহু পার হলেও জাভিয়ানের ব্যাকুলতা সহ্য করতে অস্থির হয় মেয়েটা। আর জাভিয়ান, সে তো মেয়েটাকে চোখে হারায়। হৃদয়ে দামি পুষ্পের মতো তাকে হন্য করে লুকিয়ে রাখে বক্ষ মাঝারে। তাদের ভালোবাসার স্পর্শের মাত্রা হয়ে ওঠে গাঢ় থেকে গাঢ়। প্রেয়সীকে কোনো মতে শাড়িতে পেঁচিয়ে তাকে কোলে তুলে ওয়াশরুমে যায় জাভিয়ান। ঝর্ণার নিচে দুজনে দাঁড়িয়ে, ভেজা শাড়ি নামমাত্র গায়ের সাথে আটকে। কেমন উষ্ণ হচ্ছে পরিবেশ। জাভিয়ান অত্যন্ত ধীম সুরে বলে ওঠে, শাড়ি খোলো। তার এমন কথায় চমকে ওঠে আয়নাজ। ডাগর রাখিতে লোকটার অবয়ব নজরে ভেসে আসে। উন্মুক্ত শরীরের খাঁজে কাটা অংশ তার নখের আঁচড় দ্বারা রঞ্জিত। চুলগুলো ভিজে কিছু কপালে লেপ্টে, আধর চেপে নজর নিভুতে ঘায়েল করছে এক মুহূর্তে। সুদর্শন এই মানুষ জাদুটোনা জানে। তির করে অধর জোড়া, উন্মুক্ত কোমরে হাত জড়িয়ে জাভিয়ান কাছে টানে তার প্রাণকে। পানির বিন্দু কণায় ভিজে থাকা রমণীর গলায় মুখ ডুবিয়ে বলে ওঠে, প্রত্যেকবার আমার উন্মোদনে যেভাবে কাঁপতে থাকো তুমি, সেটা আমি বারংবার নিজের অস্তিত্ব খুঁজে পাই ওয়াইফে। হ্যালো ভিউয়ার্স, গল্পটা এই পর্যন্ত ছিল। যাদের কাছে গল্পটি ভালো লেগেছে অবশ্যই একটি শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন গল্প উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।